নমস্কার, শুনছেন শ্রীময়ীর গল্প। গল্প শুরু করার আগে বলে রাখি, আপনারা সবাই আমার চ্যানেলে আসুন। আমার চ্যানেলে বিভিন্ন স্বাদের গল্প আছে, ছোট বড় দুরকম গল্পই আছে। আপনারা সবাই আসুন, প্লেলিস্ট দেখে যার যেমন পছন্দ সেরকম গল্প শুনুন। কিন্তু গল্প পছন্দ হলে, গল্প ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং গল্পগুলো লাইক করতে আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলের উন্নতির জন্যে এটি খুবই প্রয়োজনীয়। আজকে আমি পড়তে চলেছি শ্রী সত্যজিৎ রায়ের লেখা গোয়েন্দা ফেলুদার একটি অ্যাডভেঞ্চার, কৈলাস চৌধুরীর পাথর। কার্ডটা কীরকম হয়েছে দেখতো। ফেলুদা ওর মানি ব্যাগের ভেতর থেকে সরাত করে একটা ভিজিটিং কার্ড বার করে আমায় দেখতে দিল। দেখি তাতে ছাপার অক্ষরে লেখা রয়েছে প্রদোষ সি মিটার, প্রাইভেট ইনভেস্টিগেটর। বুঝতে পারলাম ফেলুদা এবার তার গোয়েন্দাগিরির ব্যাপারটা বেশ ফলাও করে জাহির করছে। আর তা করবে নাই বা কেন? বাদশাহী আংটির শয়তানকে ফেলুদা যেভাবে শায়েস্তা করেছিল সে কথা ও ইচ্ছে করলে সকলকে বুক ফিলিয়ে বলে বেড়াতে পারত। তার বদলে ও শুধু একটা ভিজিটিং কার্ড ছাপিয়েছে, এই তো। ফেলুদার নাম আপনা থেকেই বেশ রটে গিয়েছিল। আমি জানি ও এর মধ্যে 2-3টে রহস্যের ব্যাপারে গোয়েন্দাগিরির অফার পেয়েছে, কিন্তু কোনোটাই ওর মনের মতো হয়নি বলে না করে দিয়েছে। কার্ডটা ব্যাগের মধ্যে পুরে রেখে পা দুটো টেবিলের ওপর তুলে লম্বা করে ছড়িয়ে দিয়ে ফেলুদা বলল, বড়দিনের ছুটিতে কিছুটা মাথা খাটানোর প্রয়োজন হবে বলে মনে হচ্ছে। আমি বললাম, নতুন কোনো রহস্য বুঝি? ফেলুদার কথাটা শুনে ভীষণ এক্সাইটেড লাগছিল, কিন্তু বাইরে সেটা একদম দেখালাম না। ফেলুদা তার প্যান্টের পাশ পকেট থেকে একটা ছোট্ট কৌটো বার করে তার থেকে খানিকটা মাদ্রাজি সুপুরি নিয়ে মুখে পুড়ে দিয়ে বলল, তোর খুব উত্তেজিত লাগছে বলে মনে হচ্ছে। সে কি, ফেলুদা বুঝলো কি করে? ফেলুদা নিজেই আমার প্রশ্নের জবাব দিয়ে দিল। কি করে বুঝলাম ভাবছিস? মানুষ তার মনের ভাব যতই গোপন করার চেষ্টা করুক না কেন, তার বাইরের ছোটখাটো হাবভাব থেকেই সেটা ধরা পড়ে যায়। কথাটা যখন তোকে বললাম ঠিক সেই সময়টা তোর একটা হাই আসছিল, কিন্তু কথাটা শুনে মুখটা খানিকটা খুলেই বন্ধ হয়ে গেল। তুই যদি আমার কথায় উত্তেজিত না হতিস তাহলে কিন্তু যথারীতি হাইটা তুলতিস, মাঝপথে থেমে যেতিস না। ফেলুদার এই ব্যাপারগুলো সত্যি আমাকে অবাক করে দিত। ও বলতো, পর্যবেক্ষণ ক্ষমতা না থাকলে ডিটেকটিভ হওয়ার কোনো মানে হয় না। এ ব্যাপারে যা খাঁটি কথা বলার সবই শার্লক হোমস বলে গেছেন, আমাদের কাজ শুধু তাকে ফলো করা। আমি বললাম, কি কাজে তোমাকে মাথা ঘামাতে হবে বললে না? ফেলুদা বলল, কৈলাস চৌধুরীর নাম শুনেছিস? শ্যামপুকুরের কৈলাস চৌধুরী। আমি বললাম, না শুনিনি। কত বিখ্যাত লোক আছে কলকাতা শহরে, তার কজনের নামই বা আমি শুনেছি, আর আমার তো সবে মাত্র 15 বছর বয়স। ফেলুদা একটা সিগারেট ধরিয়ে বলল, এরা রাজশাহীতে বড় জমিদার ছিল, কলকাতায় বাড়ি ছিল, পাকিস্তান হওয়ার পর এখানে চলে আসে। কৈলাসবাবুর পেশা হচ্ছে ওকালতি, তাছাড়া শিকারী হিসাবে নামডাক আছে, 2খানা শিকারের বই লিখেছেন। এই কিছুদিন আগে জলদাপাড়া রিজার্ভ ফরেস্টে একটা হাতি পাগলা হয়ে গিয়ে উৎপাত আরম্ভ করেছিল, উনি গিয়ে সেটাকে মেরে এলেন, কাগজে নামটাম বেরিয়েছিল। কিন্তু তোমার মাথা খাটাতে হচ্ছে কেন? ভদ্রলোকের জীবনে কোনো রহস্য আছে নাকি? ফেলুদা জবাব না দিয়ে তার কোটের বুক পকেট থেকে একটা চিঠি বার করে আমাকে দিল, পড়ে দেখ। আমি চিঠির ভাঁজ খুলে দেখলাম, তাতে এই লেখা ছিল, শ্রী প্রদোষচন্দ্র মিত্র, সমীপেশু, সবিনয় নিবেদন, অমৃতবাজার পত্রিকায় আপনার বিজ্ঞাপন দেখিয়া আপনাকে এই পত্র দেওয়া স্থির করিলাম। আপনি উপরোক্ত ঠিকানায় আসিয়া আমার সহিত সাক্ষাৎ করিলে বাধিত হইব, কারণ সাক্ষাতে বলিব আমি এক্সপ্রেস ডেলিভারি যোগে তার পাঠাইতেছি, সুতরাং আগামী করল ইহা আপনার হস্তগত হইবে। আমি পরশু অর্থাৎ শনিবার সকাল 10টায় আপনার আগমন প্রত্যাশা করিব। ইতি ভবদীয় শ্রী কৈলাসচন্দ্র চৌধুরী। চিঠিটা পড়া মাত্র আমি বললাম, শনিবার সকাল 10টা মানে তো আজই, আর 1 ঘন্টার মধ্যেই।
ফেলুদা বলল, তোর দেখছি বেশ ইমপ্রুভমেন্ট হয়েছে, তারিখগুলো বেশ খেয়াল রাখছিস। আমার মনে এর মধ্যেই একটা সন্দেহ জেগে উঠেছে। বললাম, তোমাকেই যখন ডেকেছে তখন কি আর সঙ্গে অন্য কেউ? ফেলুদা চিঠিটা আমার হাত থেকে নিয়ে সযত্নে ভাঁজ করে পকেটে রেখে বলল, তোর বয়সটা কম বলেই হয়তো তোকে নেওয়া চলতে পারে, কারণ তোকে হয়তো মানুষ বলেই ধরবেন না ভদ্রলোক। কাজেই তোর সামনে কথাবার্তা বলতে আপত্তি করবেন না। যদি করেন তাহলে তুই না হয় পাশের ঘরে টরে কোথাও অপেক্ষা করিস, সেই ফাঁকে আমরা কথা সেরে নেব। আমার বুকের মধ্যে ঢিপ ঢিপ শুরু হয়ে গিয়েছে। ছুটিটা কি করব ভাবছিলাম। এখন মনে হচ্ছে হয়তো দারুণ ইন্টারেস্টিং ভাবেই কেটে যাবে। 10টা বাজতে 5 মিনিটে আমরা ট্রামে করে কর্নওয়ালি স্ট্রিট আর শ্যামপুকুর স্ট্রিটের মোড়ে পৌঁছলাম। পথে একবার ট্রাম থেকে নেমে ফেলুদা দাশগুপ্ত অ্যান্ড কোম্পানি থেকে কৈলাস চৌধুরীর লেখা একটা শিকারের বই কিনেছিল। সেটার নাম শিকারের নেশা। বাকি পথটা বইটা উল্টে পাল্টে দেখল। ট্রাম থেকে নামার সময় সেটা কাঁধে ঝোলানো থলির মধ্যে রেখে বলল, এমন সাহসী লোকের কেন ডিটেকটিভের দরকার পড়েছে কে জানে। 51 নম্বর শ্যামপুকুর স্ট্রিট, একটা মস্ত পুরনো আমলের ফটকওয়ালা বাড়ি, যাকে বলে অট্টালিকা। সামনের দিকের বাগান, ফোয়ারা, পাথরের মূর্তি ইত্যাদি পেরিয়ে বাড়ির দরজায় কলিং বেল টেপার আধ মিনিটের মধ্যেই ভেতর থেকে পায়ের আওয়াজ পেলাম। দরজা খুলতে দেখি একজন ভদ্রলোক, যাকে দেখে কেন জানি মনে হলো তিনি কখনোই কৈলাসবাবু নন, কারণ বাঘমারা মানুষের এমন গোবেচারা চেহারা হতেই পারে না। মাঝারি সাইজের মোটা সোটা ফর্সা ভদ্রলোক, বয়স 30-এর বেশি বলে মনে হয় না। চোখের চাহনিতে কেমন জানি একটা সরল ছেলে মানুষই ভাব। লক্ষ্য করলাম ভদ্রলোকের হাতে একটা ম্যাগনিফাইং গ্লাস রয়েছে। কাকে চান আপনারা? গলার আওয়াজ দেখলাম মানানসই রকমের মিহি ও নরম। ফেলুদা একটা কার্ড বার করে ভদ্রলোককে দিয়ে বলল, কৈলাসবাবুর সঙ্গে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, উনি চিঠি দিয়েছিলেন। ভদ্রলোক কার্ডটায় চোখ বুলিয়ে বললেন, আসুন ভেতরে। দরজা দিয়ে ঢুকে সিঁড়ি পেরিয়ে ভদ্রলোক একটা অফিস ঘরে নিয়ে গিয়ে আমাদের অপেক্ষা করতে বললেন। আপনারা একটু বসুন, আমি মামা বাবুকে খবর দিচ্ছি। বহুদিনের পুরনো একটা কালো টেবিলের সামনে দুটো পুরনো হাতলওয়ালা চেয়ারে আমরা বসলাম। ঘরের 3 দিকে আলমারি বোঝাই পুরনো বই। সামনে টেবিলের ওপর নজর যেতে একটা মজার জিনিস দেখলাম। 3খানা মোটা স্ট্যাম্প অ্যালবাম একটার ওপর আরেকটা স্তূপ করে রাখা রয়েছে, আর আরেকটা অ্যালবাম খোলা অবস্থায় পড়ে আছে। তাতে সারি সারি স্ট্যাম্প যত্ন করে আটকানো রয়েছে। কয়েকটা সেলোফেনের মধ্যে কিছু আলগা স্ট্যাম্পও রয়েছে, আর তাছাড়া রয়েছে স্ট্যাম্প কালেক্টরদের অত্যন্ত দরকারি ও আমার খুব চেনা কয়েকটা জিনিস, যেমন হিঞ্জ, চিমটে, স্ট্যাম্পের ক্যাটালগ ইত্যাদি। এখন বুঝতে পারলাম ভদ্রলোকের হাতের ম্যাগনিফাইং গ্লাসটাও এই কাজেই ব্যবহার হয়, আর তিনি এইসব স্ট্যাম্পের কালেক্টর। ফেলুদাও ওইসবের দিকেই দেখছিল, কিন্তু ও নিয়ে আমাদের মধ্যে কিছু কথা হওয়ার আগেই ভদ্রলোক ফিরে এসে বললেন, আপনারা বৈঠকখানায় এসে বসুন, মামা এক্ষুনি আসছেন। মাথার ওপর বিরাট ঝাড় লণ্ঠনওয়ালা বৈঠকখানায় গিয়ে আমরা দুজনে সাদা খোলস দিয়ে ঢাকা প্রকাণ্ড সোফার ওপর বসলাম। ঘরের চারিদিকে পুরনো বড়লোকি ছাপ। একবার বাবার সঙ্গে বেলেঘাটার মল্লিকদের বাড়িতে ঠিক এই রকম সব আসবাব, পেন্টিং, মূর্তি আর ফুলদানির ছড়াছড়ি দেখেছিলাম। এছাড়া রয়েছে মেঝের ওপর একটা রয়্যাল বেঙ্গল টাইগারের ছাল, আর দেওয়ালে 4টে হরিণ, 2টো চিতাবাঘ আর একটা মহিষের মাথা। প্রায় 10 মিনিট বসে থাকার পর একজন মাঝবয়সী কিন্তু বেশ জোয়ান গোছের ভদ্রলোক ঘরে ঢুকলেন। তার রং ফর্সা, নাকের তলায় সরু গোঁফ, আর গায়ে সিল্কের পাঞ্জাবি, পায়জামা আর ড্রেসিং গাউন। আমরা দুজনেই উঠে দাঁড়িয়ে নমস্কার করলাম। ভদ্রলোক আমাকে দেখে যেন ভুরুটা কপালে তুললেন। ফেলুদা বলল, এটি আমার খুড়তুতো ভাই। ভদ্রলোক আমাদের পাশের সোফাতে বসে বললেন, আপনারা কি দুজনে একসঙ্গে ডিটেকটিভগিরি করেন? ফেলুদা হেসে বলল, আগে না, তবে ঘটনাচক্রে আমার সবকটা কেসের সঙ্গেই তপেশ জড়িত ছিল, ও কোনো অসুবিধা করেনি কখনো। বেশ, হ্যাঁ অবনীশ, তুমি যেতে পারো, এদের জন্য একটু জলযোগের ব্যবস্থা দেখো। স্ট্যাম্প জমানো ভদ্রলোকটি দরজায় এসে দাঁড়িয়েছিলেন। তিনি তার মামার আদেশ শুনে চলে গেলেন। কৈলাস চৌধুরী ফেলুদার দিকে চেয়ে বললেন,
কিছু মনে করবেন না, আমার চিঠিটা কি আপনি সঙ্গে এনেছেন? ফেলুদা একটু হেসে বলল, আমি যে প্রদোষ মিত্র সেটার প্রমাণ চাইছেন তো? এই যে আপনার চিঠি। ফেলুদা পকেট থেকে কৈলাসবাবুর চিঠিটা বার করে ভদ্রলোকের হাতে দিল। উনি সেটা একবার চোখ বুলিয়ে থ্যাংক ইউ বলে ফেলুদাকে ফেরত দিয়ে দিলেন। এসবের প্রিকশন নিতেই হয়, বুঝতেই পারছেন। যাই হোক, শিকারী বলে আমার একটা নাম ডাক আছে, জানেন বোধ হয়। ফেলুদা বলল, আগে হ্যাঁ। ঘরের দেওয়ালে জানোয়ারের মাথাগুলির দিকে আঙুল দেখিয়ে ভদ্রলোক বললেন, এগুলো সব আমারই শিকার। 17 বছর বয়সে বন্দুক চালাতে শিখি। তার আগে অবশ্যই এয়ার গান দিয়ে পাখি টাখি মেরেছি। সম্মুখ সমরে জানোয়ার কোনোদিন আমার সঙ্গে পেরে উঠবে বলে তো মনে হয় না। কিন্তু যে শত্রু অদৃশ্য অজ্ঞাত, সে আমাকে বড় ভাবিয়ে তোলে। ভদ্রলোক একটু থামলেন। আমার বুকের ভেতরটায় আবার ঢিপ ঢিপ শুরু হয়েছে। জানি এক্ষুনি ভদ্রলোক রহস্যের কথাটা বলবেন, কিন্তু এত কায়দা করে আস্তে আস্তে আসল কথাটায় যাচ্ছেন যে তাতে যেন সাসপেন্স আরো বেড়ে যাচ্ছে। কৈলাসবাবু আবার শুরু করলেন, আপনার বয়স যে এত কম তা জানা ছিল না। কত হবে বলুন তো? ফেলুদা বলল, 28। কাজেই যে কাজের ভার আপনাকে দিতে যাচ্ছি সেটা আপনার পক্ষে কতদূর সম্ভব জানি না। পুলিশকে আমি এ ব্যাপারে জড়াতে চাই না, কারণ এর আগে আরেকটা ব্যাপারে তাদের সাহায্য নিয়ে ঠকেছি। ওরা অনেক সময় কাজের চেয়ে অকাজটাই করে বেশি। আর এটাও ঠিক যে আমি তরুণদের অশ্রদ্ধা করি না মোটেই। কাঁচা বয়সের সঙ্গে পাকা বুদ্ধির সমাবেশটা খুব জোরালো হয় বলেই আমার বিশ্বাস। এবারে কৈলাসবাবুর থামার সুযোগ নিয়ে ফেলুদা গলা খাঁকড়িয়ে বলল, মানে ঘটনাটা কি সেটা যদি বলেন। কৈলাসবাবু এ কথার কোনো উত্তর না দিয়ে পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বার করে ফেলুদাকে দিয়ে বললেন, দেখুন তো এটা পড়ে কি বোঝেন? ফেলুদা কাগজটা খুলে ধরতে আমি পাশ থেকে ঝুঁকে পড়ে সেটায় চোখ বুলিয়ে নিলাম। তাতে ইংরেজিতে যা লেখা রয়েছে তার মানে হয় এই, পাপের বোঝা বাড়িও না। যে জিনিসে তোমার অধিকার নেই সে জিনিস তুমি আগামী সোমবার বিকেল 4টের মধ্যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের দক্ষিণ গেটের 20 হাতের ভেতর দিকে রাস্তার বাঁধারে লিলি ফুলের প্রথম সারির প্রথম গাছটার নিচে রেখে আসবে। আদেশ অমান্য করার বা পুলিশ গোয়েন্দার সাহায্য নেওয়ার ফল ভালো হবে না। তোমার অনেক শিকারের মতোই তুমিও শিকারে পরিণত হবে, এ কথা জেনে রেখো। কি মনে হয়? গম্ভীর গলায় কৈলাসবাবু প্রশ্ন করলেন। ফেলুদা কিছুক্ষণ মনোযোগ দিয়ে চিঠিটা দেখে বলল, হাতের লেখা ভাঁড়ানো হয়েছে, কারণ একই অক্ষর 2-3 জায়গায় 2-3 রকমভাবে লেখা হয়েছে। আর নতুন প্যাডের প্রথম কাগজে লেখা। সেটা কি করে বুঝলেন? প্যাডের কাগজে লেখা হলে তার পরের কাগজে সেই লেখার কিছুটা ছাপ থেকেই যায়। এ কাগজ একদম মসৃণ। ভেরি গুড। আর কিছু? আর কিছু এ থেকে বলা অসম্ভব। এই চিঠি ডাকে এসেছিল? হ্যাঁ, পোস্টমার্ক পার্ক স্ট্রিট। 3 দিন আগে এই চিঠি পেয়েছি, আজ শনিবার 20-এ। ফেলুদা চিঠিটা ফেরত দিয়ে বলল, এবার আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করতে চাই, কারণ আপনার শিকারের কাহিনী ছাড়া আপনার সম্বন্ধে আমার কিছুই জানা নেই। বেশ তো, করুন না। মিষ্টি মুখে পুরে খেতে খেতে করুন। চাকর রূপোর প্লেটে রসগোল্লা আর অমৃতি রেখে গেছে। ফেলুদাকে খাওয়ার কথা বলতে হয় না। সে টপ করে একটা আস্ত রসগোল্লা মুখে পুরে দিয়ে বলল, চিঠিতে যে জিনিসটার কথা লেখা রয়েছে সেটা কি জানতে পারি? কৈলাসবাবু বললেন, ব্যাপারটা কি জানেন? যাতে আমার অধিকার নেই এমন কোনো জিনিস কাছে আছে বলে তো আমার জানা নেই। এ বাড়িতে যা কিছু আছে তা সবই হয় আমার নিজের কেনা, না হয় পৈতৃক সম্পত্তি। আর তার মধ্যে এমন কোনো জিনিস নেই যেটা আদায় করার জন্যে কেউ আমাকে এমন চিঠি দিতে পারে। তবে একটি মাত্র জিনিস আছে যেটা বলতে পারেন মূল্যবান ও লোভনীয়। সেটা কি?
একটা পাথর। পাথর? প্রেশাস স্টোন। আপনার কেনা? না, কেনা নয়। পৈতৃক সম্পত্তি? তাও না। পাথরটা পাই আমি মধ্যপ্রদেশে চাঁদার কাছে একটা জঙ্গলে। একটা বাঘকে ধাওয়া করে আমরা 3-4 জন একটা জঙ্গলে ঢুকেছিলাম। শেষ পর্যন্ত সেটাকে মারা হয়। কাজেই একটা বহু পুরনো ভাঙা পরিত্যক্ত মন্দিরে একটা দেবমূর্তির কপালে পাথরটা লাগানো ছিল। ওটার অস্তিত্ব বোধহয় আমাদের আগে কেউই জানতো না। ওটা কি আপনার চোখেই প্রথম পড়ে? মন্দিরটা সকলেই দেখেছিল, তবে পাথরটা প্রথম আমি দেখি। সঙ্গে আর কে ছিল সেবার? রাইট বলে এক মার্কিন ছোকরা, কিশোরীলাল বলে এক পাঞ্জাবি, আর আমার ভাই কেদার। আপনার ভাইও স্বীকার করেন? করতো, এখন করে কিনা জানি না। বছর 4 হলো ও বিদেশে। বিদেশে মানে? সুইজারল্যান্ড, হরির ব্যবসার ধান্দায়। যখন পাথরটা পেলেন তখন ওটা নিয়ে আপনাদের মধ্যে কাড়াকাড়ি হয়নি? না, তার কারণ ওটার যে এত দাম সেটা কলকাতায় এসে জহুরিকে দেখাবার পর জানতে পারি। তারপর খবরটা আর কে জেনেছে? খুব বেশি লোককে বলিনি, এমনিতে আত্মীয় স্বজন বিশেষ কেউ নেই। 2-1 জন উকিল বন্ধুকে বলেছি, কেদার জানতো, আর বোধহয় আমার ভাগ্নে অবনীশ জানে। পাথরটা বাড়িতেই আছে? হ্যাঁ, আমার ঘরেই থাকে। এত দামি জিনিস ব্যাংকে রাখেন না যে? একবার রেখেছিলাম। যেদিন রেখেছিলাম তার পরের দিনই একটা মোটর অ্যাক্সিডেন্ট হয়। প্রায় মরতে মরতে বেঁচে যাই। তারপর থেকে ধারণা হয় ওটা কাছে না রাখলে ব্যাড লাক আসবে, তাই ব্যাংক থেকে আনিয়ে নিই। ফেলুদার খাওয়া শেষ হয়ে গেছে। ওর ভ্রুকুটি দেখে বুঝলাম ও ভাবতে আরম্ভ করে দিয়েছে। জল খেয়ে রুমাল দিয়ে মুখ মুছে বলল, আপনার বাড়িতে কে কে আছেন? আমি, আমার ভাগ্নে অবনীশ, আর 3টে পুরনো চাকর। আর আমার বাবাও আছেন, তবে তিনি একেবারে অথর্ব জরাগ্রস্ত। একটি চাকর তার পেছনেই লেগে থাকে সারাক্ষণ। অবনীশবাবু কি করেন? বিশেষ কিছুই না, ওর নেশা ওই ডাক টিকিট সংগ্রহ করা। বলছে একটা টিকিটের দোকান করবে। ফেলুদা একটু ভেবে মনে মনে কি জানি হিসেব করে বলল, আপনি কি চাইছেন? আপনি কি চাইছেন আমি এই পত্রলেখকের অনুসন্ধান করি? কৈলাসবাবু যেন একটু জোর করেই হেসে বললেন, বুঝতেই তো পারছেন, এ বয়সে এ ধরনের অশান্তি কি ভালো লাগে? আর শুধু যে চিঠি লিখছে তা নয়, কাল রাত্রে একটা টেলিফোনও করেছিল। ইংরেজিতে ওই একই কথা বলল। গলা শুনে চিনতে পারলাম না। কি বলল জানেন? বলল নির্দিষ্ট জায়গায় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে জিনিসটা রেখে না এলে একেবারে আমার বাড়িতে এসে আমাকে ঘায়েল করে দিয়ে যাবে। অথচ এ পাথর হাতছাড়া করতে আমি মোটেই রাজি নই। তাছাড়া লোকটার যখন কোনো ন্যায্য দাবি নেই অথচ হুমকি দিচ্ছে, তখন বুঝতে হবে সে বদমাইশ, সুতরাং তার শাস্তি হওয়া দরকার। সেটা যে কি করে সম্ভব সেটাই আপনি একটু ভেবে দেখুন। উপায় তো একটাই, 22 তারিখ সন্ধেবেলা ভিক্টোরিয়া মেমোরিয়ালের আশেপাশে ঘাপটি মেরে বসে থাকা। তাকে তো আসতেই হবে। সে নিজে নাও আসতে পারে, তাতে ক্ষতি নেই। যেই এসে লিলি গাছের পাশে ঘুরঘুর করুক না কেন, সে যদি আসল লোক নাও হয়, তাকে ধরতে পারলে আসল লোকের সন্ধান পাওয়া অসম্ভব হবে না। কিন্তু আপনি বুঝতে পারছেন না, লোকটা ডেঞ্জারাস হতে পারে। সে যখন দেখবে লিলি গাছের তলায় পাথরটা নেই, তখন যে কি করতে পারে তা তো বলা যায় না। তার চেয়ে 22 তারিখের আগে, অর্থাৎ আজ আর কালের মধ্যে এই লোকটি কে তা যদি জানা সম্ভব হতো তাহলে খুবই ভালো হতো। এই চিঠি আর ওই একটা টেলিফোন কল, এই দুটো থেকে কি কিছু বার করা যায় না? ফেলুদা সোফা ছেড়ে উঠে পায়চারি শুরু করে দিয়েছে। ও বলল, দেখুন কৈলাসবাবু, চিঠিতে সে লিখেছে যে গোয়েন্দার সাহায্য নিলে ফল ভালো হবে না।
সুতরাং আমি কিছু করি বা না করি, আপনি যে আমাকে ডেকেছেন এতেই আপনার বিপদের একটা আশঙ্কা আছে। সুতরাং আপনি বরঞ্চ ভেবে দেখুন যে আমাদের সাহায্য চান কি না। কৈলাসবাবু ঠান্ডার মধ্যেও রুমাল দিয়ে তার কপাল মুছে বললেন, আপনি এবং আপনার সঙ্গের এই ভাইটি, এ দুজনকে দেখলে কেউ মনে করবে না যে আপনাদের সঙ্গে গোয়েন্দার কোনো সম্পর্ক আছে। এটা একটা অ্যাডভান্টেজ। আপনার নাম লোকে জেনে থাকলেও আপনার চেহারা জানে কি মনে তো হয় না। সুতরাং সেদিকে আমার বিশেষ ভয় নেই। আপনি রাজি হলে কাজটা নিন, উপযুক্ত পারিশ্রমিক আমি দেব। থ্যাংক ইউ, তবে যাওয়ার আগে একবার পাথরটা দেখে যেতে চাই। নিশ্চয়ই। কৈলাসবাবুর পাথর ওর শোবার ঘরে আলমারির ভেতর থাকে। আমরা ভদ্রলোকের পেছন পেছন একটা শান বাঁধানো সিঁড়ি দিয়ে উঠে দোতলায় পৌঁছলাম। সিঁড়িটা গিয়ে পড়েছে একটা লম্বা অন্ধকার বারান্দায়। তার দুদিকে সারি দিয়ে প্রায় 10-12টা ঘর, তার অনেকগুলো আবার তালাবন্ধ। চারিদিকে একটা থমথমে ভাব, আর লোকজন নেই। তাই জন্যই বোধহয় সামান্য একটু আওয়াজ হলেই তার প্রতিধ্বনি হচ্ছে। বারান্দার শেষ মাথার ডান দিকের ঘর হলো কৈলাসবাবুর শোয়ার ঘর। আমরা যখন বারান্দার মাঝামাঝি এসেছি তখন দেখি পাশের একটা ঘরের দরজা অর্ধেক খোলা, আর তার ভেতর দিয়ে একজন ভীষণ বুড়ো লোক গলা বাড়িয়ে ঘোলাটে চোখে আমাদের দিকে দেখছে। আমার তো দেখেই কিরকম ভয় ভয় করতে লাগলো। কৈলাসবাবু বললেন, উনি আমার বাবা। মাথার ঠিক নেই, সব সময় এখান দিয়ে ওখান দিয়ে উঁকি মারেন। কাছাকাছি যখন এসেছি তখন বুড়োর চাহনি দেখে সত্যি আমার রক্ত জল হয়ে গেল। আর সেই ভয়াবহ চাহনি দিয়ে উনি তাকিয়ে রয়েছেন কৈলাসবাবুর দিকে। বাবার ঘর পেরিয়ে কিছুদূর গেলে পর কৈলাসবাবু বললেন, বাবার সকলের ওপরেই আক্রোশ। ওর ধারণা সকলেই ওকে নেগলেক্ট করে। আসলে কিন্তু ওর দেখাশোনার কোনো ত্রুটি হয় না। কৈলাসবাবুর ঘরে দেখলাম প্রকাণ্ড উঁচু খাট, আর তার মাথার দিকে ঘরের কোনায় আলমারি। সেটা খুলে তার দেরাজ থেকে একটা নীল ভেলভেটের বাক্স বার করে বললেন, সাতরাম দাসের দোকান থেকে এই বাক্সটা কিনে নিয়েছিলাম এই পাথরটা রাখার জন্য। বাক্সটা খুলে নীল আর সবুজ রং মেশানো লিচুর সাইজের একটা ঝলমলে পাথর বের করে কৈলাসবাবু ফেলুদার হাতে দিয়ে বললেন, একে বলে ব্লু বেরিল। ব্রাজিল দেশে পাওয়া যায়। ভারতবর্ষে যে খুব বেশি আছে তা নয়, অন্তত এত বড় সাইজের বেশি নেই, সে সম্বন্ধে আমি নিঃসন্দেহ। ফেলুদা পাথরটা হাতে নিয়ে এদিক ওদিক নাড়িয়ে দেখে ফেরত দিয়ে দিল। এবার কৈলাসবাবু তার পকেট থেকে একটা মানি ব্যাগ বার করলেন। তারপর তার থেকে 5টা 10 টাকার নোট বার করে ফেলুদার দিকে এগিয়ে দিয়ে বললেন, এইটে আগাম, কাজটা ভালোই ভালোই উতরে গেলে বাকিটা দেব, কেমন? থ্যাংক ইউ বলে ফেলুদা নোটগুলো পকেটে পুরে নিল। চোখের সামনে ওকে রোজগার করতে এই প্রথম দেখলাম। সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে ফেলুদা বলল, আপনার ওই চিঠিখানা আমাকে দিতে হবে। অবনীশবাবুর সঙ্গেও একটু কথা বলবো। নিচে যখন পৌঁছলাম ঠিক সেই সময় বৈঠকখানা থেকে টেলিফোন বাজতে আরম্ভ করেছে। কৈলাসবাবু তাড়াতাড়ি এগিয়ে গিয়ে ফোনটা ধরলেন। হ্যালো। তারপর আর কোনো কথা নেই। আমরা বৈঠকখানায় ঢুকতেই কৈলাসবাবু ফ্যাকাশে মুখ করে ধপ করে টেলিফোনটা রেখে দিয়ে বললেন, আবার সেই লোক, সেই হুমকি। কি বলল? এবার আর কোনো সন্দেহ রাখেনি। তার মানে? বলল, কোন জিনিসটা চাইছি বুঝতে পারছো বোধ হয়, চাঁদার জঙ্গলের মন্দিরে যেটা ছিল সেইটা। আর কি বলল? আর কিছু না। গলা চিনলেন? না, তবে এইটুকু বলতে পারি, গলাটা শুনতে ভালো লাগে না। আপনি বরং আর একবার ভেবে দেখুন। ফেলুদা একটু হেসে বলল, আমার বাবা হয়ে গিয়েছে। কৈলাসবাবুর কাছ থেকে অবনীশবাবুর ঘরে গিয়ে দেখি তিনি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে টেবিলের ওপর রাখা কি একটা জিনিস খুব মন দিয়ে পরীক্ষা করছেন। আমরা ঢুকতেই টেবিলের ওপর হাতটা চাপা দিয়ে উঠে দাঁড়ালেন। আসুন আসুন। ফেলুদা বলল, আপনার ডাক টিকিটের খুব শখ দেখছি। অবিনাশবাবুর চোখ দুটো জল জল করে উঠল। আগে হ্যাঁ, ওই আমার একমাত্র নেশা, বলতে গেলে আমার ধ্যান জ্ঞান চিন্তা।
আপনি কি কোনো দেশ নিয়ে স্পেশালাইজ করেন, না সারা পৃথিবীর টিকিট জমান? আগে সারা পৃথিবীরই জমাতুম, কিন্তু কিছুদিন হলো ইন্ডিয়াতে স্পেশালাইজ করছি। আমাদের এই বাড়ির দপ্তরে যে কি আশ্চর্য সব পুরনো টিকিট রয়েছে তা বলতে পারি না। অবশ্যই বেশিরভাগই ইন্ডিয়ার। গত 2 মাস ধরে হাজার হাজার পুরনো চিঠির গাদা ঘেঁটে টিকিট সংগ্রহ করছি। ভালো কিছু পেয়েছেন? ভালো? ভালো? ভদ্রলোক চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। আপনাকে বললে বুঝবেন? আপনার এ ব্যাপারে ইন্টারেস্ট আছে? ফেলুদা একটু হেসে বলল, একটা বয়সে তো সকলেরই এদিকটায় ঝোঁকে, তাই নয় কি? কেপ অফ গুড হোপের 1 পেনি, মরিশাসের 2 পেনি আর ব্রিটিশ গায়ানার 1856 সনের সেই বিখ্যাত স্ট্যাম্পগুলো পাওয়ার স্বপ্ন আমিও দেখেছি। বছর 10 আগে লাখখানেক টাকা দাম ছিল ওগুলোর, এখন আরও বেড়েছে। অবনীশবাবু উত্তেজনায় প্রায় লাফিয়ে উঠলেন। তাহলে মশাই আপনি বুঝবেন। হ্যাঁ, আপনাকে দেখাই, এই দেখুন। ভদ্রলোক তার চাপা হাতের তলা থেকে একটা ছোট রঙিন কাগজ ফেলুদাকে দিলেন। দেখি খাম থেকে খোলা, রং মিলিয়ে যাওয়া একটা টিকিট। কি দেখলেন? অবনীশবাবু প্রশ্ন করলেন। ফেলুদা বলল, 100 বছরের পুরনো ভারতবর্ষের টিকিট, ভিক্টোরিয়ার ছবি। এই টিকিট আগে দেখেছি। দেখেছেন তো? হ্যাঁ, এইবার এই গ্লাসের মধ্যে দিয়ে দেখুন। ফেলুদা ম্যাগনিফাইং গ্লাস চোখে লাগালো। এবার কি দেখছেন? ভদ্রলোকের গলায় চাপা উত্তেজনা। এতে তো ছাপার ভুল রয়েছে। এক্স্যাক্টলি। পোস্টেজ কথাটার জি এর জায়গায় সি ছাপা হয়েছে। অবিনাশবাবু টিকিট ফেরত নিয়ে বললেন, তার ফলে এটার দাম কত হচ্ছে জানেন? কত? 20,000 টাকা। বলেন কি? আমি বিলেত থেকে চিঠি লিখে খোঁজ নিয়েছি, এই ভুলটার উল্লেখ স্ট্যাম্প ক্যাটালগে নেই। আমি প্রথম এটার অস্তিত্ব আবিষ্কার করলাম। ফেলুদা বলল, কনগ্র্যাচুলেশনস, কিন্তু আপনার সঙ্গে টিকিট ছাড়াও অন্য ব্যাপারে একটু আলোচনা ছিল। বলুন। আপনার মামা কৈলাসবাবু, তার যে একটা দামি পাথর আছে, সেটা আপনি জানেন? অবনীশবাবুকে যেন কয়েক সেকেন্ড ভাবতে হলো, তারপর বললেন, ও হ্যাঁ হ্যাঁ, শুনেছিলাম বটে। দামি কিনা জানি না, তবে লাকি পাথর সেটা একবার বলেছিলেন বটে। কিছু মনে করবেন না, আমার মাথায় এখন ডাক টিকিট ছাড়া আর কিচ্ছু নেই। আপনি এই বাড়িতে কতদিন আছেন? বাবা মারা যাওয়ার পর থেকে প্রায় 5 বছর। মামার সঙ্গে আপনার গোলমাল নেই তো? কোন মামা? এক মামা তো বিদেশে। আমি কৈলাসবাবুর কথা বলছি। ও, ইনি অত্যন্ত ভালো লোক। তবে তবে কি? অবনীশবাবু ভুরু কুঁচকালেন। কদিন থেকে কোনো একটা কারণে ওকে যেন একটু অন্যরকম দেখছি। কবে থেকে? এই 2-3 দিন হলো। কাল ওকে আমার এই স্ট্যাম্পটার কথা বললাম, উনি যেন শুনেও শুনলেন না, অথচ এমনিতে রীতিমতো ইন্টারেস্ট নেন। আর তাছাড়া ওর কতগুলো অভ্যেস কীরকম যেন বদলে যাচ্ছে। উদাহরণ দিতে পারেন? এই যেমন, এমনিতে রোজ সকালে উঠে বাগানে পায়চারি করেন, গত 2 দিন করেননি। ঘুম থেকে উঠেছেন দেরিতে, বোধহয় রাত জাগছেন বেশি। সেটার কোনো ইঙ্গিত পেয়েছেন? হ্যাঁ, আমি তো একতলায় শুই, আমার ঠিক ওপরের ঘরটাই মামার। পায়চারি করার শব্দ পেয়েছি, মাঝরাত্রে গলার স্বরও পেয়েছি। বেশ জোরে মনে হলো ঝগড়া করছেন। কার সঙ্গে? বোধহয় দাদু। দাদু ছাড়া আর কে হবেন? সিঁড়ি দিয়ে ওঠানামা করারও শব্দ পেয়েছি। একদিন তো সন্দেহ করে সিঁড়ির নিচটায় গিয়ে দাঁড়িয়েছিলাম, দেখলাম মামা ছাদ থেকে দোতলায় নামলেন, হাতে বন্দুক।
তখন কটা? রাত 2টো হবে। ছাতে কি আছে? কিছুই নেই, কেবল একটা ঘর আছে, চিলেকোঠা যাকে বলে। পুরনো চিঠিপত্র কিছু ছিল ওটায়, সেসব আমি মাসখানেক হলো বের করে এনেছি। ফেলুদা উঠে পড়ল। বুঝলাম, তার আর কিছু জিজ্ঞেস করার নেই।